আসসালামু আলাইকুম। স্থানাঙ্ক জ্যামিতির 11.4 আজকে শেষ ক্লাস। আজকের ক্লাসে আমরা নমুনা প্রশ্নের মধ্যে যে সৃজনশীলগুলো আছে আর সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করব। এমসিকিউ গুলো আমার বিশ্বাস তোমরা নিজেরাই পেরে যাবে। তারপরেও যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে ওগুলো সমাধান করে দিব। কিন্তু আমার বিশ্বাস তোমরা এগুলো পেরে যাবে। আজকে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে সৃজনশীলগুলা, এই টাইপের সৃজনশীল সবথেকে বেশি আসে এই চ্যাপ্টারে। আর এখানে যে ছোট প্রশ্নগুলো আছে এগুলো খুবই সহজ। একটু খেয়াল করো, প্রথম প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো। প্রথম প্রশ্নটার মধ্যে আছে হলো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু এবং ডি একটা বিন্দু দেওয়া আছে। এটা একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দুর কথা বলছে। আর বলছে বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। সাধারণত একটা রেখা, দেখো সাধারণত একটা রেখা এক্স অক্ষের সাথে দুইটা কোণ উৎপন্ন করে। একটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, আর একটা হলো এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে। আমরা শিখেছিলাম যেখানে রেখাটা এক্স অক্ষকে ছেদ করছে, এই ছেদবিন্দুর ডান দিকে হয় ধনাত্মক দিক আর বাম দিকে হয় হলো ঋণাত্মক দিক। তাই এখানে যদি উল্লেখ না করে তাহলে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই উৎপন্ন কোণটা বের করব, কারণ ঢাল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টকেই বলা হয়। তা ওই হিসাবে ওইটাই চেয়েছে, কিন্তু এখানে প্রশ্ন পুরোপুরি ক্লিয়ার করে নাই। এখানে উল্লেখ করে দেওয়া উচিত ছিল যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কিন্তু তারপর আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই বের করব। একটু খেয়াল করো, ক নম্বরের জন্য বিডি বলছে, তাহলে বি বিন্দু এবং ডি বিন্দুটি আমি এখানে লিখে নিব দেওয়া আছে হিসাবে। বি বিন্দু দেওয়া আছে হলো 8 আর ডি বিন্দু হলো 1,1। দেখো আমরা এটাও মনে করে নিই, যে মনে করি বিডি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তো সুতরাং বিডি রেখার ঢাল, দেখো বিডি রেখার ঢাল তাহলে কি হবে, আমরা ঢাল বের করা শিখছি দুইটা উপায়, দুইটা বিন্দু দেওয়া থাকলেও ঢাল বের করা শিখেছি, আবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দেওয়া থাকলেও আমরা ঢাল বের করা শিখছি। তাহলে ওই হিসাবে বিডি রেখার ঢালকে আমরা বলতে পারি এটা হলো ট্যান থিটা। আর ট্যান থিটা মানে হলো ওঠা বাই হাঁটা, মানে ওয়াই অক্ষের পার্থক্য ডিভাইডেড বাই এক্স অক্ষের পার্থক্য। এখন ওয়াই অক্ষের পার্থক্য যদি আমরা বের করতে চাই 1 - 8, এটা 1 - 8, তাহলে -7 ডিভাইডেড বাই -7 সমান কত, শুধু 1। তাহলে বা বলো ট্যান থিটা এর মান আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে ট্যান কত ডিগ্রির মান 1, ট্যান 45 ডিগ্রির মান 1। তাহলে আমরা এখানে থিটা সমান লিখতে পারি হলো 45 ডিগ্রি। যদিও এখানে ট্যান অসংখ্য মানের জন্য 1 আসে, 45 ডিগ্রির জায়গায় যদি 360 যোগ 45 দেয় কোণ, তারপর 1ই আসবে। কিন্তু যেহেতু এখানে একটা অক্ষের সাথে উৎপন্ন কোণ চেয়েছে, তাহলে এটা হয় সূক্ষ্মকোণ হবে, না হলে স্থূলকোণ হবে। যাই হোক, থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। এখন তোমার কাছে যদি জানতে চাইতো যে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত, তাহলে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলেই হয়ে যেত। এটা মনে রাখবা, আমি আশা করবো এটা তোমরা পারবা। এখন দেখো খ নাম্বারটা কি বলেছে। বলছে যে এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। আমরা দেখেছিলাম যে চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে বললে আমরা দেখব চতুর্ভুজটি আয়ত, রম্বস নাকি সামান্তরিক নাকি ট্রাপিজিয়াম, এগুলো দেখব। তো এখানে সবারই স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা এ বি বি সি সি ডি চারটা বাহু বের করব। চারটা বাহু বের করার পর দেখব যে এটা এদের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় কিনা, মানে সমান হয় কিনা। যদি বিপরীত বাহুগুলো সমান হয় তখন আবার আমরা কর্ণ দুইটা বের করব। যদি কর্ণ দুইটা সমান হয় তাহলে আয়ত হবে, কর্ণ দুইটা অসমান হলে সামান্তরিক হবে। আর যদি চারটা বাহু সমান হয়ে যায়, এখানে চারটা বাহু সাথে যদি কর্ণটা সমান হয় তাহলে বলবো এটা বর্গ। আর যদি চারটা বাহু সমান হয় কিন্তু কর্ণ দুইটা অসমান হয়, তখন বলবো যে এটা হলো রম্বস। আর যদি দেখি যে কোনো বাহুই সমান হচ্ছে না, একটা বাহু সমান না, তারপর প্রকৃতি নির্ণয় করতে বলছে, তখন আমরা ঢাল বের করব। এ বি এর ঢাল সমান এ বি এর ঢাল, বিসি এর ঢাল, সিডি এর ঢাল, ডি এর ঢাল, যেভাবে ঢাল বের করা লাগে। যদি দেখি বিপরীত বাহুগুলোর এক জোড়া বিপরীত বাহুর ঢাল সমান হয়ে গেছে, তখন আমরা বলবো এটা ট্রাপিজিয়াম। কারণ আমরা জানি ঢাল সমান হওয়া মানে তারা সমান্তরাল, দুইটা রেখার ঢাল সমান মানে তারা সমান্তরাল। আর যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল হয় তাকে কি বলা হয়, ট্রাপিজিয়াম বলা হয়। তো এটা খেয়াল রাখবে, সাধারণত ট্রাপিজিয়াম খুব কম দেয়, দেয় এগুলাই বেশি। তাহলে আমরা দেওয়া আছে আগে কি সেটা তুলে নেই। এগুলো হচ্ছে দেওয়া আছে, আমি আগে তুলে রেখেছি কারণ দেওয়া আছে তুলতে সময় লাগে।
এটা মনে করো দেওয়া আছে প্রশ্নে। এখন চতুর্ভুজের প্রকৃতি আমরা নির্ণয় করতে চাচ্ছি। তারপরে যদি প্রকৃতি নির্ণয় করতে বলে তাহলে তুমি চিত্র এঁকে দিও। চিত্র এঁকে দিলে ভালো হয়। না আঁকলেও সমস্যা হবে না, কিন্তু কিছু কিছু টিচার আছে নাম্বার কেটে দিতে পারে। দেখো এ হলো -4 13, তাহলে 4 ঘর বামে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 বাইরে চলে গেছে। যাই হোক ওইটাই ধরলাম। এত বড় সংখ্যা আছে আমি তো চিন্তাই করিনি। -4 13 এটা। পরেরটা কি আছে? 8 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এটা হলো 8 8, এটা হলো বি বিন্দু, এটা হলো এ, এটা বি গেল, আর সি হলো 13 -4। ও আল্লাহ, 8 এটা বাইরে চলে যাবে। যাই হোক আমি অনুমান করে দিচ্ছি আমার সীমানার মধ্যেই থাকতে হবে। তাহলে 1 2 3 4 এদিকে হবে হয়তো। সি হলো 13 -4। তোমরা শুধু দেখে রাখো আমি বিন্দুগুলো কিভাবে বসাচ্ছি। এখানে ডি হলো 1 1, এই 1 1 ডিটা। এবার বিন্দুগুলো বসিয়ে দাও। এ এর সাথে বি যোগ করতে হবে, বি এর সাথে সি যোগ করতে হবে, সি এর সাথে ডি যোগ করতে হবে, আবার ডি এর সাথে আবার এ যোগ করতে হবে। তাহলে এটা একটা সামান্তরিকের মতোই মনে হচ্ছে। আদৌ রম্বস হয়ে যায় কিনা, কারণ আমি তো এটা সঠিকভাবে বসাতে পারিনি। 13 ঘর তো যেতে পারিনি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এটা বাইরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি নিতে পারিনি। যাই হোক তোমরা তোমাদের গ্রাফের মধ্যে হচ্ছে বেশি জায়গা থাকবে, তোমরা বসাতে পারবে। এবার দেখো আমরা তাহলে বাহুর মানগুলো বের করি। এবি এবি সমান হচ্ছে √, দেখো ভুজদ্বয়ের পার্থক্যের স্কয়ার 8 মাইনাস এটা, তাহলে 8 যোগ 4 হোল স্কয়ার। আমি বলছিলাম যে যখন বিয়োগ করব তার চিহ্নটা পরিবর্তন করে দেব। পরে ওয়াই অক্ষের পার্থক্য মানে 8 মাইনাস 13 তার হোল স্কয়ার। 8 আর 4 12, 12 স্কয়ার কত হয়? 144। আর 8 থেকে 13 গেলে হয় -5, -5 কে বর্গ করলে হবে কত? 25। এখন 144 আর 25 হলো 169, আর 169 কে রুট করলে হচ্ছে 13। তাহলে এবি এর মান পেয়ে গেছি 13 একক। এবার বিসি √, দেখো 13 বিয়োগ 8, 13 বিয়োগ 8 তার হোল স্কয়ার প্লাস -4 -8, -4 -8 তার হোল স্কয়ার। 13 থেকে 8 গেলে কত হবে? 5, 5 এর স্কয়ার হলো 25, আর -12 স্কয়ার করলে হবে 144। তাহলে আবার 169 হচ্ছে √, রুট করলে তাহলে আসবে হলো 13 একক। এবার এবিবিসি সিডি, সিডি দেখো এই সি এই ডি, তাহলে 1 -13 স্কয়ার প্লাস 1 + 4 তার স্কয়ার। এখানে দেখো আবার 12 12 স্কয়ার 144, 5 এর স্কয়ার 25, তাহলে √169 রুট করলে আসবে কত? 13। এবার দেখো এবি বিসি সিডি বের করলাম, এবার ডিএ বের করার পালা। ডিএ হবে হলো √, এই ডি এই এ, তাহলে 1 + 4, 1 + 4 হোল স্কয়ার প্লাস 1 - 13 তার হোল স্কয়ার। এখানে দেখো এটা হবে 25, আর এটা আবার 12 144, -12 কে বর্গ করলেও তো 144 হবে। তাহলে √169, তাহলে এখানেও 13 একক। সবগুলো বাহু সমান হয়ে গেছে, তাহলে এটা রম্বস হবে। রম্বস, কারণ দেখো কর্ণ দুইটা সমান না, তারপরেও দেখলে হবে না, আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এসি কর্ণ বের করি। কর্ণ এসি, এসি কর্ণর মান কত আসে দেখি। দেখো এই এ এই সি 13 + 4, 13 + 4 তার হোল স্কয়ার প্লাস -4 - 13 তার হোল স্কয়ার, -4 - 13 তার হোল স্কয়ার। দেখো এ আর সি যখন বের করবো, এটা মাইনাস এটা মানে এটার চিহ্ন চেঞ্জ হবে, আবার এটা মাইনাস এটা মানে এটার চিহ্নটাও চেঞ্জ হবে। তাহলে এখানে হচ্ছে 17, এখানে হচ্ছে 17, তাহলে 17 স্কয়ার 289, আবার এখানে -17 এটাও 289। এখন যোগ করলে 9 9 18 8,
হ্যাঁ 578 হবে। এবার বিডি কর্ণ, কর্ণ বিডি, দেখো বিডি হলো এই বি এই ডি, তাহলে 8 - 1 8 - 1 দিয়ে দিলাম। দেখো আমি 1 - 8 1 - 8 এর হোল স্কয়ার লিখতে পারি, আবার এটা থেকে এটা বিয়োগ করতে পারি। তাহলে 8 - 1 এর হোল স্কয়ার প্লাস 8 - 1 তার হোল স্কয়ার, তাহলে 7 7 7 49 আর এখানে 49, তাহলে √98। দেখো এটা অনেক বড় এটা ছোট, মানে দুইটা কর্ণ সমান হয়নি, তাহলে এটা একটা রম্বস। তাহলে আমরা লিখবো যে এখানে এবিসিডি চতুর্ভুজের এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ এবং কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি, কর্ণ বিডি। সুতরাং এবিসিডি একটি রম্বস, এবিসিডি একটি রম্বস। আমি আশা করব তোমরা বুঝতে পারছো, পারার কথা এটা। এবার চলো আমরা গ নাম্বারটা করি। দেখো গতে বলছে যে এবিসিডি চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমি এক কাজ করি, এটা এদিকে সরিয়ে নিয়ে আসি, এটা অক্ষ পরিবর্তন করে নিলাম, বুঝছো? এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ, না হলে জায়গা হচ্ছে না। এবার তাহলে ধরবে, এখন আমরা বিন্দুগুলো স্থাপন করি। -4 13 4 একক ডানে বামে, সরি 1 2 3 4, 13 একক উপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এ বিন্দু হলো -4, 13। এবার বি বিন্দু হলো 8 8, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8, এটা হলো বি বিন্দু, এটা হলো 8 8। এবার আছে হলো সি 13 - 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 1 2 3 4, সি হলো 13 - 4। এবার ডি বিন্দু হলো 1 1, এই 1 1, এটা হলো ডি বিন্দু, এটা হলো 1 1। এবার এগুলো সব আমরা যোগ করে দেব, এর সাথে বি যোগ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ হবে, যোগ করে। বোঝাই যাচ্ছে এটা রম্বস হবে। খেয়াল করো এখানে মূলত চেয়েছে কি, বলছে যে এক্স অক্ষের সাথে যে অংশ ত্রিভুজ উৎপন্ন করে। আচ্ছা বলো, এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে কিন্তু এটা, মানে এক্স অক্ষকে সাথে নিয়ে আর যে কোনো দুইটা বাহুকে সাথে নিয়ে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটা হলো এই মার্ক করা যে অংশ, সেই ত্রিভুজ। তাহলে আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা এভাবে না বলে তোমাকে বলবে চতুর্থ চতুর্ভাগে যে অংশ থাকে তার ক্ষেত্রফল। দেখো এক্স অক্ষের সাথে যে ত্রিভুজটি উৎপন্ন করছে এটাই কিন্তু চতুর্থ চতুর্ভাগের অংশ। তোমাকে বলতে পারতো যে ওয়াই অক্ষের সাথে, মানে ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। ওয়াই অক্ষের সাথে ত্রিভুজ কোনটা উৎপন্ন করে, এই যে পাশে যেটা আছে সেটা। তোমাকে বলতে পারতো যে প্রথম চতুর্ভাগে যে অংশ আছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম চতুর্ভাগে অংশ আছে কোনটা, এই যে এটা 1 2 3 4 5 6 ষড়ভুজ উৎপন্ন করে এখানে, এই যে ভিতরে এই পার্টটা। যে কোনোটা তোমার কাছে জানতে চাইতে পারে। এখন পদ্ধতি সব একই। দেখো আমি যদি এই অংশের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমার দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। একটা বিন্দু, এটার নাম আমি এম দিয়ে দিলাম, আর এই একটা বিন্দু, এটা হলো এন। তাহলে আমার ক্ষেত্রফল জানতে চেয়েছে আমার কাছে হলো এম সি এন এর। সি বিন্দু অলরেডি জানা আছে, এম বিন্দুটা বের করে নিব, এন বিন্দুটা বের করে নিব। এম বিন্দুটা কোথায় অবস্থিত? এম বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত এবং সিডি রেখার উপরে অবস্থিত। তাহলে সিডি রেখার সমীকরণটা বের করব। সিডি রেখার সমীকরণ এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা আমরা বের করতেই পারবো। আবার বিসি রেখার সমীকরণ বের করব, তারপর দেখব বিসি রেখা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তাহলে এন বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। এটা দেওয়া আছে, লিখে নিবা, এটা হলো দেওয়া আছে। তাহলে আমরা লিখে নিব, মনে করি এবিসিডি চতুর্ভুজটি এক্স অক্ষের সাথে এমসিএন ত্রিভুজ উৎপন্ন করে। এবার আমরা তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক বের করব। এবার সিডি রেখার সমীকরণ বের করি। সিডি রেখার সমীকরণ মনে আছে, দুইটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়, মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। দেখো y - y1 / y1 - y2,
তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, সিডি দেখো, সি আর ডির দিকে তাকাও, এই সি এই ডি। আমি যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা ধরি, তাহলে এটা এক্স টু ওয়াই টু হবে। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, মানে এটা ওয়াই ওয়ান, মাইনাস করলে কি চিহ্ন পরিবর্তন হয়, আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা এক্স ওয়ান, এবার এক্স ওয়ান মাইনাস এক্স টু। এবার এটা আড়াআড়ি গুণ করো, এক লাইন করি দাঁড়াও, 4, নিচে মাইনাস 5, আর পাশে আসতেছে এক্স মাইনাস 13, আর নিচে হলো 12। এবার আর গুণন করি, তাহলে 12y প্লাস 4 12 কত 48, এটা গুণ করলে মাইনাস 5x প্লাস 5 13 65। তাহলে 12y প্লাস 5x, 48কে পাঠিয়ে দিও পাশে, 65 মাইনাস 48। তাহলে সুতরাং 12y প্লাস 5x সমান হলো 65 থেকে 48 গেলে কত হয় 17। এবার লক্ষ্য করো, আমরা কিন্তু অলরেডি সিডি রেখার সমীকরণ পেয়ে গেছি। এখন সিডি রেখা এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করে, তাহলে এম বিন্দুর কোটি হলো 0, যেহেতু এক্স অক্ষে ছেদবিন্দু তাহলে কোটি 0 হবে। ভুজ আমরা তাহলে এখান থেকে এক্স এর মান 0, সরি ওয়াই এর মান 0 বসিয়ে বের করে নিতে পারবো। তাহলে আমরা লিখতে পারি সরল রেখাটির এক্স অক্ষের ছেদবিন্দুর কোটি ওয়াই সমান 0। তাহলে সুতরাং 12 ইন্টু 0 প্লাস 5 ইন্টু এক্স সমান হচ্ছে 17, এটা তো 0ই হবে। তাহলে এক্স সমান হচ্ছে 17/5, 17/5 পেয়ে গেলাম এক্স এর মান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এম বিন্দুর স্থানাঙ্ক হলো 17/5, 0, কত 3 দশমিক কিছু, এটা 1 2 3 হয়তো, ঠিক আছে। তাহলে আমরা এম বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ঠিক একইভাবে এন বিন্দুর স্থানাঙ্ক বের করব, বিসি রেখার সমীকরণ বের করব। লক্ষ্য করো, বিসি এর সমীকরণ বের করে তারপর আমি ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দিলে এক্স এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা এক কাজ করি, এখানে আমি আগে তুলে রাখছি, এটা তুমি তুলো না, আমি যেহেতু পেজ চেঞ্জ করছি, বিন্দু না দেখতে পারলে কি সমীকরণ বের করতে গেলে ভুল হয়ে যেতে পারে। তাহলে আমরা লিখি বিসি রেখার সমীকরণ, দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান 8, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান, 8, আবার এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে ওয়াই মাইনাস 8 ডিভাইডেড বাই 12, এক্স মাইনাস 8 ডিভাইডেড বাই মাইনাস 5, আর গুণন করলে 12x মাইনাস 8 বরং কত 96, আর এটা গুণ করলে মাইনাস 5y প্লাস 40। সবগুলোকে এক পাশে নিয়ে যাই, 12x এই প্লাস 5y সমান হলো 40 যোগ 96, এটাকে ডানে পাঠিয়ে দিলাম আবার। তাহলে 12x প্লাস 5y কত হবে, তাহলে এই রেখাটা এক্স অক্ষকে কোথায় ছেদ করে দেখি, রেখাটির এক্স অক্ষের ছেদবিন্দু এন এর কোটি 0, কোটি হলো 0। তাহলে ওয়াই যদি 0 হয় তাহলে 12x ইকুয়াল টু 136। দেখো এটা 0, তাহলে লিখে গেলাম, তো 0ই তো হবে। তাহলে x সমান হচ্ছে 136/12, এখানে কাটাকাটি করা যায়, এটা 4 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 3 3 4 12, 4 4 16, 34/3। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি। সুতরাং এন এর স্থানাঙ্ক হবে হলো 34/3, 0, 34/3, 0। এবার আমি একটু চেক করে আসছি 34/3 মানে কি, দেখো 34কে 3 দিয়ে ভাগ দিলে হবে হলো 10 দশমিক কিছু একটা। আগে আমি আগে চেক করি যে সরি 11 দশমিক কিছু একটা, তো 11তে আছে কিনা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 থেকে একটু বেশি আছে, তার মানে ঠিক আছে। তুমি আগে একটু অনুমান করে নিবা যে আসলে তোমার যদি এমন কিছু চলে আসে যে তোমার ওখানে যে বিন্দু আছে তার আশেপাশেই নাই, তাহলে তুমি বুঝে নিবা যে তোমারটা ভুল হয়ে গেছে, কারণ হিসাব করতে তো ভুল হয়ে যেতে পারে। এই জন্য এগুলো গ্রাফটা আবার চেক করবা যে আসলেই তোমারটা ঠিক আছে কিনা, কারণ মানগুলো দেখতে তো খুব বিশ্রী, দেখলেই সন্দেহ মনে হয়। একটু লক্ষ্য করো, এখানে এমএনসি এর ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে অবশ্যই ঘড়িকাটা বিপরীত দিকে নিতে হবে। তুমি যেটা দিয়ে শুরু করো না কেন, দেখো
তুমি যেটা মন চায় সেটা দিয়ে শুরু করো, কিন্তু তোমাকে ঘড়ি কাঁটা বিপরীত দিকে নিতে হবে। তুমি যদি সি দিয়ে শুরু করো, সি এর পর এন নিতে হবে, তারপর এম নিতে হবে। আর যদি এন দিয়ে শুরু করো, এন এর পর এম, তারপর সি। এম দিয়ে শুরু করলে এম এর পর সি, তারপর এন। তোমাকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে, তাহলে ক্ষেত্রফল ধনাত্মক আসবে। আর যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরো তাহলে কিন্তু ঋণাত্মক চলে আসবে। এম আছে হলো 17/5,0। আমরা যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি, যেটা মন চায় সেটা দিয়ে শুরু করো। এটা দিয়ে করবা? তাহলে 17/5,0, এম এর পর সি নিতে হবে না? 17/5, 17/5,0, তারপর সি ছিল, দেখো বুঝো কিন্তু। এম এর পর দেখো হয়ে গেল, এম এর পর সি, তারপর এন। সি হলো 13-4, 13-4, তারপর এন নিতে হবে, তাহলে 34/3,0, আবার 17/5,0। এটা এবার এইগুলার গুণফল পজিটিভ আর এইগুলার গুণফল চিহ্ন পরিবর্তন, তাহলে হাফ। এটা গুণ করলে 4×7 কত? 68, -68/5। পজিটিভ মানে কি, যা গুণফল তাই থাকবে, চিহ্ন চেঞ্জ হবে না। নেগেটিভ মানে চিহ্নটা পরিবর্তন করতে হবে। এটাও 0, এটাও 0। এটার গুণফল 0, এটা গুণ করলে মাইনাস হবে, কিন্তু তাহলে সূত্রের কারণে পর প্লাস হয়ে যাবে। গুণফল মাইনাস হলে ফলাফল নিতে হবে প্লাস। এটার সাথে এটা গুণ করলে হয় 136/3। এটা 0 লিখলাম না, তাহলে হাফ। 3×5 কত? 15, লসাগু 15। 15কে 5 দিয়ে ভাগ দিলে 3, 3 × 68, 3 × 8 = 24, 3 × 6 = 18, আর 2 = 20, 204। এবার 15কে 3 দিয়ে ভাগ দিলে হবে হলো 5, 5 দিয়ে 36 গুণ করলে 5 × 6 = 30, 0, 3 × 5 = 15, আর 3 = 18, 5 আর 1 6। তাহলে হাফ। 680 থেকে 204 গেলে হবে হলো 476। 6 × 4 = 10, আর নিচে হলো 15। তাহলে এটা কাটাকাটি করা যায়, তাহলে 476/30। এটা পুরোপুরি কাটাকাটি করা যায় না, তাহলে 238/15 রেখে দাও। 238/15 বর্গ একক। বর্গ একক, এত বর্গ একক। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরের সৃজনশীলটা দেখি। একটু দেখো, এটা অনেক গুরুত্বপূর্ণ। এ বি সি ডি, 4টা বিন্দু দিয়ে দিছে একটা। এটা আবার ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরে এটা বলে দিছে, মানে বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত হচ্ছে। ক নম্বরে বলছে এ বি এবং এই বিন্দু তিনটি সমরেখা হলে দেখাও যে এটা সমান এটা। সমরেখার শর্ত কি ছিল? 3টা বিন্দু সমরেখা হলে যে কোনো 2টা বিন্দু নিয়ে ঢাল যদি বের করি তাহলে ঢাল 2টা সমান হয়, অথবা এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? 0 হবে। তুমি যে কোনো ভাবে করতে পারো, দুইভাবেই করতে পারো। তোমার যদি মন চাই যে তুমি প্রথমে এটা আমরা ধরে নিলাম, ধরি এ বিন্দু হলো a,0, বি হলো 0,b, আর সি হলো 1,1। তাহলে এ বি এর ঢাল সমান হলো বি সি এর ঢাল। এটা তুমি করতে পারবা, কারণ সমরেখা মানে কি, যে কোনো 2টা বিন্দু নিলেই ঢাল সমান হবে। এ বি এর ঢাল কি হবে? বি - 0, উঠা বাই হাঁটা, 0 - a সমান এখানেও 1 - b, 1 - 0। তাহলে এখানে পাচ্ছি b / a, আর এখানে পাচ্ছি 1 - b / 1। এ লেখা লাগে না, আড়াআড়ি গুণ করো। b এর সাথে 1 গুণ করলে b, এটার সাথে এটা গুণ করলে -a + ab। সবগুলোকে এক পাশে নাও, তাহলে a + b = ab। এখন তুমি যদি বলো যে হাফ মডুলাস দিয়ে ক্ষেত্রফল 0 দিব, তারপরেও হবে। দেখো, ক্ষেত্রফল তুমি যদি 0 দিতে চাও তাহলে এখানে a0, 0b, 1 1, a0, এটার ক্ষেত্রফল হলো 0, যেহেতু সমরেখ। গুণ করলে এটা কি হবে? ab, 0 0, এটাও 0, এটা তাহলে গুণ করলে হবে -b, এটা গুণ করলে হবে -a, চিহ্ন পরিবর্তন হয়েছে, এটা = 0। তুই আড়াআড়ি গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে ab - b - a আর কি। তারপরে a আর b কে এক পাশে নিয়ে যাই, তাহলে a + b হবে, আর ab এক পাশে থাকবে। এটাই হবে, প্রমাণ হয়ে যাবে তুমি যেভাবেই করো না কেন। তুমি শুধু মনে রাখবা, সমরেখা মানে ক্ষেত্রফল 0 হয় ওই বিন্দুগুলো দ্বারা উৎপন্ন ত্রিভুজের, অথবা যে কোনো 2টা বিন্দু নিয়ে ঢাল বের করলে ঢালগুলো সমান হয়। দেখো খ নম্বরে কি বলছে? খ বলছে যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের 3 গুণ হলে টি এর মান নির্ণয় করো। দেখো,
এখানে কিন্তু এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়। এটা যদি না বলে তাহলে কিন্তু টি এর মান একাধিক আসবে, 2টা আসবে। আর যদি এটা বলে দিয়েছে যেহেতু, সেহেতু টি এর মান 1টা আসবে। কেন? দেখো, আমরা অনেক সময় কি করি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, যেকোনো জিনিস বুঝে বুঝে করো। মনে করো এখানে এ একটা বিন্দু, এখানে বি একটা বিন্দু, এখানে সি একটা বিন্দু। এই যে ত্রিভুজটি উৎপন্ন হলো, দেখো এ বিন্দুর স্থানাঙ্ক মনে করো আমি বললাম হলো এই 2, টি, আর এটার স্থানাঙ্ক ধরে নাও যে এটা হলো 2, 1, আর এটা হলো 5, 1। এখন আমি যদি বলি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্দিষ্ট একটা মান বলে দিলাম, বলে তারপর বললাম টি এর মান বের করো। আচ্ছা বলতো, তুমি বলো এ বিন্দুটা, এ বিন্দুটা এখানে না থেকে যদি ঠিক এর বিপরীত পাশে এখানে থাকে, তাহলে এইখানে যে ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল কি এটার ক্ষেত্রফলের সমান হবে না? তার মানে আমাকে যদি ক্ষেত্রফল বলে দেয়, একটা বিন্দুর কোনো একটা স্থানাঙ্ক যদি অজানা থাকে তাহলে ওর স্থানাঙ্ক 2টা আসে। এদিকেও একটা আসতে পারে, এদিকেও একটা আসতে পারে, 2টা স্থানাঙ্ক আসতে পারে। কিন্তু এইখানে দেখো এ বি সি ঘড়ির কাঁটার দিকে, কিন্তু যদি তুমি এ এখানে ধরো তাহলে কিন্তু এটা কিন্তু বিএসি হয়ে যাচ্ছে, বিএসি। তখন ঘড়ির কাঁটা বিপরীত দিকে, মানে একটা ঘড়ির কাঁটার দিকে হয়, একটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে হয়, 2টা নিলে। তো যেহেতু আমাকে বলেই দিয়েছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, তাহলে ধনাত্মক ক্ষেত্রফলটাই আমাকে নিতে হবে। তার মানে টি এর মান শুধু ধনাত্মক, যেটি এর যে মানের জন্য ক্ষেত্রফল ধনাত্মক আসে সেটা নিলেই হবে। আর এটা নিলে টি এর মানের জন্য ক্ষেত্রফল ঋণাত্মক চলে আসবে। কিন্তু যদিও ঋণাত্মক আসলেও তো সেম ত্রিভুজই হয়, কারণ মডুলাসের মধ্যে থেকে ঋণাত্মক কি হয়, ধনাত্মক হয়ে যায়। এটা তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন এইরকম অঙ্ক অনেক বেশি আসবে। এই জায়গাও তোমাকে যদি শর্ত না দিয়ে দেয় তাহলে মডুলাস আমরা উঠাতে পারবো না। এই যে মডুলাস আছে না, এই মডুলাস চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে। পরবর্তীতে যখন মডুলাস তুমি তুলবা তখন প্লাস মাইনাস দিয়ে তোলা লাগবে, সেক্ষেত্রে টি এর মান 2টা চলে আসবে। এটা যদিও এখানে দেয়নি, পরবর্তীতে আমি সৃজনশীল করানোর সময় এই ধরনের অঙ্ক তোমাদের করিয়ে দেবো, সৃজনশীল যখন প্র্যাকটিস করাবো, তাহলে তোমরা আসলে পারবা। তাহলে শুরু করি। দেখো এগুলো দেওয়া আছে সবগুলো বিন্দু, আর শর্তও দেওয়া আছে আমাদের। এবিসি এর ক্ষেত্রফল বের করব, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা আগে বের করি, সমান হাফ মডুলাস। দেখো 3,4 ঘড়ি কাঁটা বিপরীত দিকে বলেছে, -4 2 6 - 1 t, 3 আবার 3,4 হাফ 3 দুগুণী কত 6, এটা গুণ করলে +4 +18 +4t, টি আর 4 গুণ করলে কি হবে 4t হবে, এটা গুণ করলে -16 হয়ে যাবে +16, এটা +6 সরি +12 হয়ে যাবে -12, -t হয়ে যাবে +t, +9 হয়ে যাবে -9। 4 4 10 আর 18 28 28 আর 16 হলো 44, 44 থেকে 12 গেলে হবে হলো 32, 32 থেকে 9 গেলে হবে হলো 23, 23। তাহলে 23 + 5t, এটা হলো। দেখো আমি মডুলাস তুলে ফেলছি, মডুলাস তুলে শুধু প্লাস, দেখো মডুলাস তুলে শুধু প্লাসটাই গ্রহণ করছে, এর সামনে কিছু নাই মানে কি প্লাস গ্রহণ করছে। এই জন্য প্লাস গ্রহণ করছি কারণ এখানে বলে দিয়েছে যে ঘড়ির কাঁটা বিপরীত আবর্তিত। যদি তা না হতো তাহলে কিন্তু আমরা মডুলাস আগেই তুলতাম না, একবার প্লাস এবং একবার মাইনাস নিয়ে তুলতাম আর কি। এবার এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি হাফ 3 4 -4 2 6 - 1 3,4 হাফ 3 দুগুণী 6 +4 +24 -16, তাহলে +16 +12 হয়ে যাবে -12 -3 হয়ে যাবে হলো +3। তাহলে হাফ 10 আর 24 কত 34 আর 16 50, 53 থেকে 12 গেলে হবে হলো 41, তাহলে 41/2 আর কি, 41/2। এখন প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে বলছে কে কার 3 গুণ, বলছে যে এটার ক্ষেত্রফল মানে ওই যে 1/2 23 + 5t, এইটার মান হলো 3 গুণ, এটা 3 গুণ 41/2,
2। আচ্ছা, হাফ হাফ দুই পাশ থেকে কেটে দিই, তাহলে আমরা পাচ্ছি বা 23 প্লাস 5t 23 প্লাস 5t সমান 3 গুণ 41 কত 123, 123। তাহলে বা 5t সমান হলো 123 মাইনাস 23, তাহলে 5t সমান হলো 100, তাহলে t হলো 100 ভাগ 5 কত 20, তাহলে t এর মান হলো 20। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। দেখো আমি তোমাদের বলি, যদি এখানে ঘড়ি কাঁটা বিপরীত দিকে না বলতো তাহলে এখানে কি হতো, দেখো এখানে মডুলাস রয়ে যেত, এই যে এখানে মডুলাস থাকতো, এই মডুলাস রয়ে যেত। পরবর্তীতে আমরা এখানে 100 প্লাস মানে প্লাস 123 দিয়ে একবার অঙ্ক করতাম, মাইনাস 123 দিয়ে একবার অঙ্ক করতাম, তারপর দুইটা উত্তর আসতো এখান থেকে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো, না বুঝলেও সমস্যা নেই, আমি পরবর্তীতে করিয়ে দিব, এই ধরনের সৃজনশীল তোমাদেরকে করিয়ে দিব, টেনশনের কিছু নাই। এবার আমরা গতে চলে যাই। দেখো গতে বলছে যে এবিসি এর যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। শুধু এবিসি এর কথা বলছিল, হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল। এ হলো 3,4, 1 2 3 1 2 3 4, এটা হলো 3,4। এরপরে আছে হলো -4,2, 1 2 3 4 1 2 -4,2। এরপরে আছে হলো 6 - 1, 1 2 3 4 5 6 এই -1, সি হলো 6 - 1। এবার আমি যদি এগুলো যোগ করি, এই যোগ করি খালি হাতে, এটা হলো ত্রিভুজ। এখন এই ত্রিভুজের চতুর্থ চতুর্ভাগে যে অংশ অবস্থান করে, তার মানে এটার ক্ষেত্রফল জানতে চাইছে আমার কাছে। খুবই ছোট একটা ক্ষেত্রফল আসবে হয়তো। বলো তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? বিসি এর সমীকরণ বের করে এই সমীকরণটা এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করে সেটা বের করতে হবে। যদি এটা পি বিন্দু ধরি, পি এর স্থানাঙ্ক বের করব। আবার এসি এর সমীকরণ বের করব, করে এসি রেখা এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করে সেটা বের করব, তার স্থানাঙ্ক। এটা যদি কিউ ধরি তাহলে আমাকে পি কিউ সি এর ক্ষেত্রফল বের করতে হবে। সি বিন্দু জানা আছে, পি বিন্দু বের করতে হবে, কিউ বিন্দু বের করতে হবে। এবার আমি এত ডিটেলস লিখবো না, কারণ একদম আগে তো এরকম একটা অঙ্ক করাইলাম। আমি সরাসরি তোমার বিসি এর সমীকরণ বের করি। বিসি এর সমীকরণ y মাইনাস y1, যাও এটা -1 কে y1 ধরলাম। দেখো y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2, মানে এটা মাইনাস এটা। আমার বিশ্বাস এটা তোমরা বুঝে ফেলছো এতদিনে। y প্লাস 1 নিচে হলো -3, x মাইনাস 6 নিচে হলো 10, আর গুণ করলে 10y প্লাস 10 ইকুয়াল টু -3x প্লাস 18। তাহলে এখানে 10y প্লাস 3x সমান হচ্ছে 18 বিয়োগ 10 কত হবে 8। এখন এটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? দেখো পি বিন্দুর স্থানাঙ্কের কোটি হলো 0, এক্স অক্ষের ছেদবিন্দুর কোটি ওয়াই সমান হলো 0। ওয়াই যদি 0 হয় তাহলে 10 ইন্টু 0 প্লাস 3x ইকুয়াল টু 8, তাহলে x সমান কত আসবে? এটা তো 0 হয়ে গেল, তাহলে x সমান আসবে হলো 8 ডিভাইডেড বাই 3, 8 ডিভাইডেড বাই 3। তাহলে এটার স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি পি বিন্দুর। আচ্ছা যাই হোক, এখানে লিখিনি, তোমরা লিখে নিও। পি এর স্থানাঙ্ক হবে 8/3, 0। এবার কি এসি এর সমীকরণ, এসি এর সমীকরণ এসি, তাহলে ওয়াই মাইনাস ওয়াই1, ওয়াই1 মাইনাস ওয়াই2, এক্স মাইনাস x1, x1 মাইনাস x2, x1 মাইনাস x2। তাহলে y প্লাস 1 ডিভাইডেড বাই -5, x মাইনাস 6 ডিভাইডেড বাই 3, আর গুণ করলে 3y প্লাস 3, এটা গুণ করলে -5x প্লাস 30, 3y প্লাস 5x সমান 30 থেকে 3 গেলে কত হবে 27। আচ্ছা এখানে y সমান 0 হলে একবারে লিখে দিই, 5x সমান কত হবে 27, তাহলে x সমান কত 27/5। তাহলে এই কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে হলো তোমার 27/5, 0।
এখন তাহলে আমরা ত্রিভুজ পি কিউ সি এর ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল হাফ, ঘড়ি কাঁটা বিপরীতে ঘুরবা, এদিক দিয়ে আসতে হবে। তাহলে 6 - 1 যে কোনো একটা দিয়ে শুরু করলেই হয়। সি তারপর আবার কিউ বসাবো। কিউ কত? 27/5, 27/5, 0। তারপর পি 8/3, 0, 8/3, 0, আবার 6 - 1। তাহলে হাফ 0 0, এটার সাথে এটা গুণ করলে -8/3। এটা কত হবে? -27/5 হয়ে যাবে +27/5। আর 0 0 এগুলো লেখা লাগবে না। আচ্ছা বলো, 27/5 আর -8/3 এটা ফলাফল কত আসে এখানে বের করি। 15 -40, আর এদিকে আসবে হলো 3 27 কত? 80। 81 থেকে 40 গেলে 39/15, 39/15 এটা হবে হলো ক্ষেত্রফল। তোমরা একটু হিসাব করে দেখো। এটা আমি আর দেখাইলাম না, অন্য পৃষ্ঠায় যাচ্ছি না। এটা হবে উত্তর। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। এখন চলো ছোট প্রশ্নগুলো শেষ করি। ছোট প্রশ্নগুলো শেষ করে আজকের ক্লাসটা শেষ করে দিব। দেখো, বলছে যে মূল বিন্দু থেকে এই বিন্দু আর এই বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। মানে কি? একটু খেয়াল করো। এটা হলো মূল বিন্দু। মূল বিন্দু হলো 0 0। মূল বিন্দু সবসময় 0 0 হবে। -5,5, -5,5 এটা মনে করো একটা বিন্দু। আর একটা বিন্দু হলো 5, k, মানে 5 একক ডানে যাব। এটাও হতে পারে 5, k, এটাও হতে পারে 5, k। বিষয়টা বোঝার চেষ্টা করো। এটা কিন্তু আমি জানি না কোনটা 5, k, কারণ এই বিন্দু থেকে মূল বিন্দু থেকে এটার দূরত্ব যায়, এটার দূরত্ব তাই, আবার এটার দূরত্ব তাই। এখন তুমি এদিকে আরো বিন্দু আছে, কিন্তু এদিকে যেতে পারতেছি না, কারণ আমার ভুজ ফিক্সড করে দিছে। ভুজ হলো 5। তাই ভুজ 5 এ যে আমি উপরের দিকেও 5 একক এটার সমান দূরত্ব যেতে পারি, নিচের দিকেও এটার সমান দূরত্ব যেতে পারি। তাহলে কে এর মান দুইটা আসবে এখানে। তা তোমার এখানে কষ্ট করতে হবে না, তুমি অঙ্ক করলে এমনিও দুইটা উত্তর চলে আসবে। অঙ্কের মজাই এটা যে তোমার আগে থেকে চিন্তা করা লাগবে না যে দুইটা উত্তর আসতে পারে এখানে। তুমি অঙ্ক করতে গেলে এমনি দুইটা চলে আসবে। দেখো, তাহলে আমরা এভাবে লিখতে পারি, মূল বিন্দু 0 0 থেকে -5 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দেখো, এর মধ্যবর্তী দূরত্ব হবে √ ভুজদ্বয়ের পার্থক্যের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের স্কোয়ার। এই দুইটা, এটা 0 0 তো এই দুইটার বর্গে, এমনি এই দুইটার বর্গের সমষ্টি হয় আর কি। তাহলে এটা হবে শুধু -5, তাহলে বর্গ করলে হবে 25। এখানেও 5 বর্গ করলে হবে 25। তাহলে √ কত হলো? 50। এবার মূল বিন্দু হতে 0 0 হতে একবার লিখতে 0 0 হতে 5k বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আর এখানে √5 - 0, 5 স্কোয়ার প্লাস k স্কোয়ার হবে, বোঝাই যায়। এটা আমি আর ডিটেলস লিখতেছি না। দেখো, k - 0 তো কেই হবে, তাহলে এটা স্কোয়ার হবে। এখন প্রশ্ন মতে এই দুইটার সমান, প্রশ্ন মতে এই দুইটার দূরত্ব কি সমান, মানে এটা যা ওই √50 তা। তাহলে আমাকে বলো, এটা উভয় পাশে বর্গ করলে এখানে হবে 25, এখানে আছে k স্কোয়ার সমান হলো কত? 50। উভয় পাশে বর্গ করছে কিন্তু বর্গ। এখন তাহলে k স্কোয়ার সমান পাচ্ছি হলো 50 বিয়োগ 25। তাহলে k স্কোয়ার সমান পাওয়া যাচ্ছে হলো 25। তাহলে k হবে হলো ±√25, তার মানে হলো ±5। দেখো, এটা কিন্তু দূরত্ব না, k মানে কিন্তু দূরত্ব না, k হলো একটা বিন্দুর কোটি। কোটি তো নেগেটিভ হইতে পারে, তাহলে অবশ্যই এখানে প্লাস মাইনাস তোমাকে ব্যবহার করতে হবে। তার মানে এই যে এটা প্লাস আর এটা মাইনাস, দুইটা আনসার চলে আসছে একবারে। আমি আশা করবো বুঝতে পারছো। চিত্র দেওয়ার কোনো প্রয়োজন নাই তোমার, বোঝানোর জন্য চিত্র দিয়েছিলাম। এবার পরেরটা দেখো, বলছে যে 4টা শীর্ষবিন্দু বিশিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে। এগুলো খুবই সহজ। ABCD এর ক্ষেত্রফল, ABCD এর ক্ষেত্রফল হাফ -a, 0 0, -a, -a, 0, 0, a, আবার -a, 0। প্রথম বিন্দুটা একবার বসাতে হবে। তাহলে হাফ, এটা মডুলাস রেখে দিই কারণ অজানা জিনিস তো এখানে। এটা গুণ করলে কত হবে? a স্কোয়ার। এটা 0, এটা গুণ করলে হবে a স্কোয়ার। এটা 0, আবার এটা 0, এটা -a স্কোয়ার হয়ে যাবে +a স্কোয়ার। 0, এটাও আবার +a স্কোয়ার হয়ে যাবে।
তাহলে হাফ কয়টা a স্কোয়ার আসতেছে এখানে? 4টা a স্কোয়ার। তাহলে কাটাকাটি করবা? তাহলে 2। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো। এটা এমন একটা ফরম্যাটে রয়ে গেছে, এর যেকোনো মানের জন্য কিন্তু এটা পজিটিভ হবে। কারণ স্কোয়ার আছে না? তাহলে আমার মডুলাস রাখার কোনো দরকার নেই। মডুলাসটা না রাখলে হবে, এটা কাটাকাটি করলে শুধু 2a স্কোয়ার। এত বর্গ একক দিলেই হচ্ছে। যদি স্কোয়ার না থাকতো তাহলে মডুলাস ঠিকই রেখে দিতাম। এবার দেখো, বলছে যে T1, 2, 4 এবং 1T তিনটি ভিন্ন বিন্দু সমরেখ হলে টি এর মান নির্ণয় করো। এই তিনটা ভিন্ন বিন্দু আর এরা সমরেখ, তাহলে দুইটার ঢাল বের করে ঢাল সমান দিতে পারবো। এ বি এর ঢাল দেখো, এ বি এর ঢাল 4 - 1 ডিভাইডেড বাই 2 - t, তার মানে 3 ডিভাইডেড 2 - t। আর বিসি এর ঢাল নেই, বিসি এর ঢাল সমান হলো t - 4 ডিভাইডেড বাই 1 - 2। তাহলে t - 4, নিচে একটা -1 থাকে না, -1 এখানে দিয়ে দিলাম, তাহলে 4 - t ঘুরাই দিলাম। দেখো এখানে -1 থাকবে না, -1 উপরের সাথে গুণ করে দিছি, গুণ করে 4 - t বানাইলাম। প্রশ্ন মতে এই দুইটা সমান। প্রশ্ন মতে 3 ডিভাইডেড বাই 2 - t সমান হলো 4 - t। এবার আড়াআড়ি যদি গুণ করি তাহলে 2 - t ইন্টু 4 - t হবে, আর ইকুয়াল টু হবে 3। তাহলে গুণ করো, 4 দুগুণে 8 - 2t -4t প্লাস t স্কোয়ার সমান হলো 3। এক পাশে নিয়ে এসো সবগুলো, তাহলে t স্কোয়ার - 6t, আর 8 থেকে 3 চলে যাবে, প্লাস 8 - 3। সব এক পাশে নিয়ে আসছে, আর কিচ্ছু না, যোগ বিয়োগ করছি এটা। t স্কোয়ার - 6t প্লাস 5 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করলে 5t - t প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে যদি প্রথম জোড়া থেকে t কমন নেই তাহলে t - 5, এখান থেকে -1 কমন নিলে t - 5। তাহলে বা t - 5 আবার কমন নিলে পাবো হলো t - 1। তাহলে এখানে পাচ্ছি হয় t - 5 ইকুয়াল টু 0 অথবা t - 1 ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছি t এর মান 5, আর এখান থেকে পাবো হলো t এর মান 1। এখন দেখো, t এর মান যদি 5 হয় তাহলে এখানে 5, 1, 1, 5। আচ্ছা, 5, 1 আর 1, 5 ভিন্ন বিন্দু, কিন্তু 1 যদি নেই, দেখো 1, 1, 1, 1। আচ্ছা, তাহলে এ বিন্দু আর সি বিন্দু কি ভিন্ন বিন্দু হলো না একই বিন্দু হয়ে গেল? একই বিন্দু, কিন্তু প্রশ্নে তো বলা আছে তিনটা ভিন্ন বিন্দু, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। এটা গ্রহণযোগ্য নয়। কারণ হিসাবে তুমি বলে দিবা, যদি বলতেই চাও, না বললে হবে যে t ইকুয়াল টু 1 হলে a এবং c একই বিন্দু হয়ে যাবে, কারণ প্রশ্নে বলা আছে ভিন্ন বিন্দু। তাহলে t এর মান 5, এটা অ্যান্সার। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। এখন শেষ অঙ্ক দেখো, বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল 2। দেখো, 2 ঢাল বিশিষ্ট 2, -1 বিন্দুগামী রেখার সমীকরণ। দেখো দুইটা, একটা ঢাল m আর একটা বিন্দু যদি x1, y1 দেওয়া থাকতো, তার সমীকরণ ছিল কি y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1। এগুলো মুখস্থ করতে বলেছিলাম তোমাদেরকে। তাহলে এখানে y - y1, তাহলে এটা +1 হয়ে যাবে। m কত? m ঢাল 2, তাহলে x - x1, তাহলে y + 1 ইকুয়াল টু 2x - 4। তাহলে y সমান হলো 2x - 4 - 1, এই 1 কে টানে নিলাম, তো y সমান হলো 2x - 5। এটা আনসার। তুমি চাইলে সবগুলোকে একপাশে নিয়ে তুমি রাখতে পারবে, এটা তোমার ইচ্ছা। আমি আশা করব তোমরা নমুনা প্রশ্নের সমাধানগুলো বুঝতে পারছো। বারবার প্র্যাকটিস করতে থাকবা, কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো আয়ত্তে চলে আসবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।